পরশ নামটা শুনে মুখ বিকৃত করে ফেলল মুশফিক। বিরক্তিকর কণ্ঠে বলল, তুমি তুমি কল করেছো কেন আমায়? এভাবে কথা বলছো কেন মুশফিক? আমি কি তোমায় কল করতে পারি না? না, পারো না। আমি ডিস্টার্ব ফিল করছি। তোমাকে তো বললামই, এ সম্পর্ক ভুলে যাও আমাকে। তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি সম্পর্কে দাড়ি কমা টেনে দিলাম। প্রিয় পুরুষের থেকে এমন কথা শুনে চোখে জল চলে আসলো পরশের। অবাক হয়ে জানতে চাইল, সবকিছু এত সহজ? সহজ কঠিন সে তোমার ব্যাপার। রাখছি, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না পরশ। প্লিজ কল কেটো না, শোনো আমার কথা। কি বলবে তাড়াতাড়ি বলো, আজ সময় হবে না। আর একটিবার দেখা করবে আমার সাথে প্লিজ? একবার দেখা করো আজ, তোমায় কিছু বলার আছে। কি অসহায় শোনালো মেয়েটার সেই আবদার। অপর মানুষটি সে কণ্ঠ শুনল না, বুঝল না মেয়েটাকে। মুশফিক কল কেটে দিতে গিয়েও দিল না, বলল, আগামীকাল বিকালে পার্কে এসো। বলেই মুখের উপর খট করে কল কেটে দিল মুশফিক। প্রিয় মানুষের অবহেলার কাছে মেয়েটার গাল বেয়ে আরও এক দফা নোনা জল গড়িয়ে পড়ল। আশাহত মনটা নিয়ে পুনরায় ফিরল বাড়িতে। রাত 11টা। এর মধ্যে একে একে চৌধুরী বাড়ির সকলে নিজ কর্মস্থান থেকে ফিরল। বাড়ির পুরুষেরা ফিরতেই ডাইনিংয়ে খাবারের ব্যবস্থা করল রাত্রিপ্রিয়া। তাকে হাতে হাতে সাহায্য করছে তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী। মিনিট পাঁচেক যেতেই সকলে উপস্থিত হলো ডাইনিং টেবিলে। সকলে ইতিমধ্যেই খেতে বসেছে। সালাম চৌধুরী লক্ষ্য করল পরশ আসেনি খেতে, তাই উনি জিজ্ঞেস করল, পরশ কোথায় রে? ও এখন আসছে না কেন? তানিয়া চৌধুরী বলল, ডেকেছি, তোমার মেয়ে আসছে না, খাবে না বলে দিয়েছে। সালাম চৌধুরী খানিকক্ষণ কিছু একটা ভেবে রাত্রিকে জিজ্ঞেস করল, পরশের কি হয়েছে? তুই কিছু জানিস রাত্রি? মেয়েটাকে কিছুদিন ধর অন্যরকম লাগছে। আমার আগের সেই চঞ্চল মেয়েটা কেমন দিন দিন নীরব হয়ে যাচ্ছে। কিছু জিজ্ঞেস করলেও কিচ্ছুটি বলে না। আমার মনে হচ্ছে মেয়েটা আমাদের থেকে কিছু লুকাতে চাইছে। ওর কি কোনো অসুখ হয়েছে? হ্যাঁ মামা, আপনি ঠিক ধরেছেন। আমাদের পরশ ভালো নেই। তার খুব বড় রকমের একটা অসুখ হয়েছে। এই অসুখ মনের অসুখ, ভালোবাসার অসুখ। সেই সাথে ঘটেছে ভয়াবহ এক ঘটনা। এত বড় অসুখের খবর আপনাকে দেওয়ার মতো দুঃসাহস আমার নেই মামা। বাবা হয়ে আপনি মেয়ের এত বড় অঘটন সহ্য করতে পারবেন না। মনে মনে কথাগুলো বলল রাত্রিপ্রিয়া, মুখে বলল, ওর কি হয়েছে আমি জানি না মামা, আমাকে সেভাবে কিছুটি বলেনি। চিন্তিত ভঙ্গিতে খাবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সালাম চৌধুরী। কি হলো আব্বু? উঠলে কেন? বসো, খাবারটা শেষ করো। তোমরা খেয়ে নাও, আমি পরশমণির সাথে খাবো। বাবাকে উঠতে দেখে সালাম চৌধুরী বলল। বলতে বলতে নিজের খাবার প্লেট হাতে নিল সালাম চৌধুরী। পা বাড়ালো ছোট মেয়ের রুমের দিকে। ওনার পেছনে পেছনে রাত্রিপ্রিয়াও সেদিকে গেল। উপস্থিত সবাইকে একবার বলে গেল, আমিও একটু যাই, পরশকে দেখে আসি। কেউ আর প্রত্যুত্তরে কিচ্ছুটি বলল না। সবাই চুপচাপ খাচ্ছে। শুধু খাবারের প্লেটে হাত রেখে খাবার নাড়াচাড়া করছে সানাম চৌধুরী। বাসায় আসার পর থেকে তার চোখে মুখে অস্বাভাবিক রকমের গম্ভীর। ব্যাপারটা লক্ষ্য করলো সাইমন। খেতে খেতে জিজ্ঞেস করলো, তোর কি কিছু হয়েছে সানাম? এত চিন্তিত কেন লাগছে তোকে? কিছু হয়নি। ছোট্ট করে জবাব দিয়ে তৎক্ষণাৎ খাবার ছেড়ে উঠে দাঁড়ালো সানাম চৌধুরী। সাইমন আবার বলল, উঠলে কেন? কিছুই তো খেলি না। খেতে ইচ্ছে করছে না। বলে চটজলদি নিজের রুমে চলে গেল ছেলেটা। ছেলে কিছু খেলো না দেখে মা হা হতা শুরু করলো। সেও বার কয়েক ডাক দিয়ে বলল, খাবারটা শেষ করে যা বাবা, কত বড় রাত, না খেলে শরীর খারাপ করবে। সানাম চৌধুরী সেসব সম্পূর্ণ উপেক্ষা করে রুমের দরজা বন্ধ করে দিল। বিচক্ষণ পুলিশ অফিসার সাইমন চটজলদি বুঝল সানাম চৌধুরীর খুব বড় রকমের কিছু একটা হয়েছে। ছেলেটা কারণটা সবার থেকে লুকোতে চাচ্ছে। সাইমনের চিন্তা হলো, কি হলো ভাইয়ের? যাই হোক, এখন জিজ্ঞেস করে লাভ হবে না, পরে একসময় জেনে নেবে বলে ভাবল সাইমন। দেয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে আছে পরশ। ফোন হাতে প্রিয় পুরুষটির ছবির দিকে ঘোরাতে দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। ছবিটায় বারবার হাত বুলিয়ে দিচ্ছে সে। মানুষটাকে দেখতে কতটা মায়াবী লাগে, চোখে মুখে কত মায়া জড়তার। এই মায়ায় মুগ্ধ হয়েই তো তার প্রেমে পড়েছিল পরশ। বোকা মেয়েটা দীর্ঘ মন উজাড় করে ভালোবাসল মানুষটাকে। এরপর
এরপর ছেড়ে যাব না বলেও মানুষটা তাকে মাঝপথে ছেড়ে দিচ্ছে। পুরনো কথা ভাবতেই অশ্রুতে টলমল করে উঠল আঁখি। দু ফোঁটা জল গড়িয়েও পড়ল ফোনের স্ক্রিনে। তবুও মেয়েটার দৃষ্টি অনর শখের পুরুষের প্রতিচ্ছবিতে। সেদিকে তাকিয়ে হঠাৎ করে সে আক্ষেপ করে বলে উঠল, তুমি দেখতে মায়েরাস, তবে পাষাণ। একটু বলে থামল মেয়েটা। পুনরায় ভারী দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, আমি অভিমান কখনো জিততে পারিনি তোমার ভালোবাসার কাছে। আজ ভাবতে অবাক লাগে, এত তীব্র ভালোবাসাও রং পাল্টে গেল কত সহজে। এরই মধ্যে দরজায় ঠক ঠক আওয়াজ। কর্ণকুহুরে পৌঁছতেই কল্পনা থেকে বের হলো পরশ। বাবা অনবরত ডাকছে। পরশমণি, মা ঘুমিয়েছিস? দরজাটা খোল। বাবার কণ্ঠ শুনতেই ফোনটা চটজলদি লুকিয়ে ফেলে পরশ। নিজেকে স্বাভাবিক করতেই ওয়াশরুম থেকে দ্রুত চোখে মুখে পানি ছিটিয়ে এলো পরশ। এরপর বিষণ্ণ মনে দরজা খুলে দিল। সালাম চৌধুরী খাবার হাতে ভেতরে প্রবেশ করল, সাথে রাত্রিপ্রিয়াও। বাবা খাটে গিয়ে বসতে বসতে জিজ্ঞেস করল, দরজা খুলতে এত দেরি করলি কেন মা? পরশ মাথা নিচু করে বলল, ঘুমিয়ে পড়েছিলাম বাবা। মেয়ের কথা যেন তার বিশ্বাস হলো না। উনি বিজ্ঞদের মতো তাকালো মেয়ের মুখপানে। মুহূর্তেই আটকে উঠল বাবার কোমল হৃদয়। মেয়েটার চোখ দুটো লাল ফুলে গিয়েছে অস্বাভাবিক রকমের। তৎক্ষণাৎ উনি উদ্বিগ্ন কণ্ঠে বলল, পরশমণি, সোনা মা, তোর কি হয়েছে? এমন লাগছে কেন তোকে? চোখ মুখ এত লাল কেন? বাবাকে বল। কত মায়া শোনালো বাবার মুখে পরশমণি নামটা। তৎক্ষণাৎ বাবার দিকে তাকালো পরশ। বাবা তাকে সবসময় আদর করে পরশমণি বলে ডাকে। এই মানুষটাকে সে ঠকিয়েছে, একজনকে ভালোবেসে বিভোর হয়ে ঠকিয়েছে তার পরিবারকে। ভাবতেই অপরাধবোধ অনুভব হলো মেয়েটার পক্ষে। অনুশোচনার বাবার দিকে তাকিয়ে থাকতে পারল না। আবারও কান্না দলা পাকিয়ে আসে। সারাদিন কাদার ফলে এই অবস্থা হয়েছে। বাসায় এসে একাকী খুব কেঁদেছে। আজকাল যেন কান্না তার অভ্যাসে পরিণত হয়েছে। এই যে এখনো গলা ফাটিয়ে কান্নার ভেতর থেকে উতলে আসছে। তবে সে কাঁদল না, বরং মনের বিরুদ্ধে গিয়ে হাসল। বোকা বোকা হেসে বলল, ঘুমিয়ে গেছিলাম তো, তুমি ডাকলে তাই কাঁচা ঘুমটা ভেঙে গেল। এই জন্য এমন লাগছে বাবা। তুমি খামখা চিন্তা করো না তো। মেয়ের কথায় যেন স্বস্তি পেল বাবা। বোকা বাবাটা খোনাক্ষরেও বুঝতে পারল না মেয়ের মনের অবস্থা। আসলে তাকে বুঝতে দেওয়া হলো না। তবে এসব বুঝল রাত্রিপ্রিয়া। সবটা বুঝেও নীরব দর্শকের ন্যায় দাঁড়িয়ে আছে মেয়েটা। এর মধ্যে সালাম চৌধুরী নিজ মেয়েকে বলল, তোর জন্য খাবার নিয়ে এসেছি মা, আয় খাইয়ে দেই। বিনা বাক্যে বাবার পাশে বসে বলল পরশ। তার খেতে ইচ্ছে করছে না, তবুও শত যন্ত্রণার মাঝে বাবার আদরটুকু হাতছাড়া করল না সে। কে জানে, হয়তো বাকি জীবনটাই এ আদর নাও জুড়তে পারে তার কপালে। সালাম চৌধুরী আনন্দ সহকারে নিজ হাতে মেয়েকে এক লোকমা ভাত মুখে তুলে দিল। এরপর রাত্রিপ্রিয়ার দিকে তাকিয়ে বলল, তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন মা? আয় এদিকে আয়, বস আমার কাছে, নেহা কর, তোকে খাইয়ে দিচ্ছি আমি। রাত্রিপ্রিয়া খানিকটা মুচকি হাসল, বসল মামার পাশে। দু মেয়েকে দুপাশে বসিয়ে পুরোটা ভাত তাদের খাইয়ে দিল সালাম চৌধুরী। এদের সাথে ফাঁকে ফাঁকে নিজেও কিছুটা খেলো। পেটে ভাত পড়তেই পেট মোচড় দিয়ে উঠল পরশের। বমি বাজে খুব। এতদিন মাথা ঘুরত শুধু, কিছুদিন ধরে বমি বমি ভাবটা এর সাথে যোগ হয়েছে। কি যে অসহ্য। মা হচ্ছে বলেই এই লক্ষণ। এদের সামনে বমি করলে কি ভাববে? পরশ প্রাণপণ আটকাতে চাইছে বমিটা। রাত্রিপ্রিয়া খেয়াল করলো পরশের মুখের ভঙ্গিমা। তাই কায়দা করে সে মামাকে রুম থেকে বের করতে চাইল। বলল, মামা, আপনাকে বোধহয় আপনার ছেলে ডাকছে, এমনটা শুনলাম যেন। আপনি এখন যান, গিয়ে এটো হাতটাও ধুয়ে নিন। উনি আর কথা বাড়ালো না, এটো থালা হাতে উঠে দাঁড়ালো। বলল, আচ্ছা যাচ্ছি আমি। মা পরশমণি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাস। পরশ কোনো রকম মাথা নেড়ে সম্মতি জানালো। বাবা বের হতেই গল গল করে বমি করে ভাসিয়ে দিল রোম। আর আটকানো গেল না। রাত্রির সম্মুখে এ কাজে ভীষণ লজ্জিত হলো পরশ। রাত্রির তাকে দ্রুত ধরল, বিছানায় বসিয়ে দিয়ে খাবার পানি এগিয়ে দিল। মিনিট 10 যেতেই পরশ স্বাভাবিক হলো। এতক্ষণ একদম চুপচাপ ছিল রাত্রিপ্রিয়া। পরশকে স্বাভাবিক হওয়ার সময় দিয়ে হঠাৎ করে জিজ্ঞেস করলো, বলতো তোর কি হয়েছে পরশ? এতদিন এই কথাটা বলতে গিয়েও সেভাবে বলার সুযোগ হয়নি। আজ যখন সুযোগ হলো, বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। কিন্তু পরশ মেয়েটা ভয় লজ্জায় সব কিছু অস্বীকার করলো। আমতা আমতা করে জবাব দিল, কি হবে আমার? কিছুটি হয়নি। কথা লুকাচ্ছিস পরশ? লুকাস না, শেয়ার কর আমার সাথে, সব কিছু বল।
এতে মনটা হালকা হবে, সমস্যার সমাধান হবে। আশ্চর্য, তুই এমন করছিস কেন রাত্রি? বললাম তোমার কিছু হয়নি। তাহলে তুই বমি করলি কেন? পরশ চুপ হয়ে গেল। কথা শুনেও জবাব দেওয়ার আগ্রহ দেখালো না, বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল। রাত্রিপ্রিয়া অহেতুক আর প্রশ্ন করল না, কথা বাড়ালো না। চটজলদি পরশের পাশ থেকে বসা থেকে উঠে দাঁড়ালো সে। পরশের দিকে এক নজর তাকিয়ে বলল, তুই শুয়ে পড়, কাজের খালাকে পাঠিয়ে দিচ্ছি, উনি এসে রুম ক্লিন করে দিয়ে যাবে। ব্যস্তপায়ী রুম থেকে বেরিয়ে পড়ল রাত্রিপ্রিয়া। তার চিন্তা হচ্ছে, বড় চিন্তা হচ্ছে। বিষয়টি গোপন রাখার মতো সাধারণ নয়, মান-ইজ্জত সম্মানের ব্যাপার। খুব দ্রুত এর একটা সমাধান বের করা উচিত। বিষয়টা আর কোনোভাবে চেপে রাখা যাবে না। কঠিন এক শব্দ, মামনিকে বলা উচিত। রাত্রিপ্রিয়ার সব দিক বিবেচনা করে তৎক্ষণাৎ চলে গেল তানিয়া চৌধুরীর কাছে। উনি ও রোকসানা চৌধুরী দুজা মিলে টিভিতে সিরিয়াল দেখছিলেন। রাত্রিপ্রিয়া কাছে গিয়ে তাকে নিচু কণ্ঠে বলল, মামুনি, হ্যাঁ, কিছু বলবে তুমি? একটু আসবেন আমার সাথে, দরকারি একটা কথা বলতে যাচ্ছি। এক্ষুনি? সিরিয়ালটা শেষ হোক। খুব আর্জেন্ট। অগত্যা তানিয়া চৌধুরী উঠল, যাকে বলে গেল, এই ছোট, এরপর কি কাহিনী হয় আমি বলিস, আমি একটু আসছি। আচ্ছা আপা যাও, তবে তাড়াতাড়ি এসো। তানিয়া চৌধুরীকে নিয়ে নির্জন ছাদে আসলো রাত্রিপ্রিয়া। যা দেখে তানিয়া চৌধুরী অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার রাত্রি, আমাকে এখানে নিয়ে আসলে কেন? কি এমন গুরুত্বপূর্ণ কথা বলবে তুমি যে এত রাতে আমায় ছাদে নিয়ে আসলে? মেয়েটা আলগোছে আরও একবার নিজের ভেতরে কথাগুলো সাজিয়ে নিল। এরপর কোনো ভনিতা ছাড়াই বলল, আমি কিছু বলতে চাই মামুনি, কথাটা আপনি কিভাবে নেবেন আমি জানি না। আচ্ছা বাবা, এবার বলো, আমার তো তর সইছে না। মামুনি, আপনার ছোট মেয়ে পরশ প্রেগনেন্ট। অবিবাহিত ননদ পরশ প্রেগনেন্ট এই কথাখানা শাশুড়ি মাকে জানাতেই উনি রাত্রিপ্রিয়ার গায়ে হাত তুললেন। পরপর শক্ত কণ্ঠে বললেন, মুখ সামলে কথা বলো বৌমা, আমার মেয়ের নামে এরকম আজে বাজে কথা বলার সাহস হলো কি করে তোমার? শাশুড়ির হাতে শক্ত একখানা থাপ্পড় খেয়েও গালে হাত দিয়ে রাত্রিপ্রিয়া মাথা নিচু করে বলল, আমি সত্যি বলছি মামুনি, আমি নিজ চোখে পরশের প্রেগনেন্সির রেজাল্ট দেখেছি। তাছাড়া ইদানিং ওর লক্ষণগুলো খেয়াল করেছেন আপনি? আপনার বিশ্বাস না হলে পরশকে জিজ্ঞেস করুন আপনি। উনি তেজ নিয়ে তৎক্ষণাৎ পরশকে ছাদে ডাকলেন। পরশ আসতেই উনি গম্ভীর কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন, এসব কি শুনছি পরশ? রাত্রি যা বলছে তা কি সত্যি? যা শুনে কেঁপে উঠল পরশ। তার গলায় শুকিয়ে আসছে। এই বুঝি সত্যিটা জেনে গেল সবাই? না, এই মুহূর্তে বিষয়টি গোপন করতেই হবে। আগে মুশফিকের সাথে কথা বলতে হবে। সব মিটমাট হলে জানাবে, নয়তো কাউকে এই পাপ জানতে দেবে না পরশ। এসব ভেবে পরশ বুঝেও না বোঝার ভান করে বলল, তুমি কি বলছো আম্মু? কোন সূত্রে কথা বলছো তুমি? তুই নাকি প্রেগনেন্ট? ওকে জিজ্ঞেস করতে বিষয়টা সম্পূর্ণ অস্বীকার করলো মেয়েটা। কাপা কাপা কণ্ঠে বলল, মিথ্যে, সব মিথ্যে আব্বু, রাত্রি মিথ্যে বলছে। যা শুনে রাত্রিপ্রিয়া শক্ত কণ্ঠে বলল, তুই মিথ্যে বলছিস পরশ, সত্যি করে সবকিছু বলে দে মামুনিকে। ভয়ঙ্কর এই সত্য কতক্ষণ লুকাবি তুই? সময়ের সাথে সাথে এমনিতেই সবকিছু সামনে আসবে। তার থেকে তুই যত দ্রুত বলবি তত দ্রুত তোর সমস্যার সমাধান হবে। আমি তোর ননদ বলে তুই আমাকে মায়ের কাছে এভাবে ফাঁসাতে চাইছিস রাত্রি? ছি, নিজেকে ভালো সাজাতে তুই এত বড় একটা জঘন্য অপরাধ দিয়ে দিলি আমায়। আম্মু বিশ্বাস করো, রাত্রি সব মিথ্যে বলছিস সব। নিজের কথা শেষ করে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না পরশ। তৎক্ষণাৎ রুমে চলে গেল। কথায় বলে না, চোরের মার বড় গলা। রাত্রি জানে বিয়ের আগে প্রেমিক পুরুষের পাপ ঢাকতে সব কিছু এড়িয়ে যাচ্ছে মেয়েটা। হয়তো সবার অগোচরে বাচ্চাটা ফেলে দেবে কোনো এক ডাস্টবিনে। পাপ তো যে কোনো সময় লোকজন জানাজানি হয়ে যাবে, সম্মান যাবে তাদের। মেয়েটা হবে সমাজের কাছে নষ্ট। ননদের উপকার করতে এসে শাশুড়ির কাছে অপরাধী হলো রাত্রিপ্রিয়া। সাধারণত কোনো মাই অবিবাহিত এক মেয়ের থেকে এমনটা আশা করে না। সেখানে রাত্রিপ্রিয়া কত বড় এক ভয়ঙ্কর সত্য জানালো ওনাকে। উনি কিছুতেই বিশ্বাস করল না সে কথা। মেয়ের কথায় সায় জানিয়ে ফুঁসে উঠল তানিয়া চৌধুরী। পুনরায় মেয়েটাকে মারার জন্য হাত বাড়ালো। ঠিক তখনই তার হাতটা ধরে ফেলল সানাম চৌধুরী। উনি মাকে বলল, আম্মু, যে হাত একবার আমার স্ত্রীর দিকে বাড়িয়েছো তুমি, সে হাত দ্বিতীয়বারের মতো আর তার দিকে বাড়িও না। আমার স্ত্রীর গায়ে হাত তোলার অধিকার আমি কাউকে দেইনি। সে ভুল করলে তার বিচার করার জন্য আমি আছি। ছেলের থেকে নিজের হাত ঝটকা মেরে ছাড়িয়ে ক্রোধিত কণ্ঠে বলল তানিয়া চৌধুরী, তোর বউয়ের সাহস কি করে হলো আমার মেয়ের নামে আজে বাজে কথা বলার? যা শুনে সানাম চৌধুরী গম্ভীর কণ্ঠে বলল,
একপাক্ষিকভাবে ভেবে বিচার করলে তুমিও ভুল হতে পারো আম্মু। তোমার উচিত ছিল সত্য মিথ্যা যাচাই বাছাই করা। তুই তোর বউয়ের হয়ে সাফাই করছিস সানাম। ছি ছি, এতটা অধপতন হয়েছে তোর। আম্মু, তুমি আমার জন্মদাত্রী, তুমি আমার কাছে সম্মানের, শ্রদ্ধার, তুমি সবার উপরে। তেমনি আমার অর্ধাঙ্গিনীও আমার কাছে গুরুত্বপূর্ণ। তাকে আমি ভালোবাসি, তাকে সুরক্ষিত রাখা আমার দায়িত্ব। আমার স্ত্রী কোনো ভুল করলে অবশ্যই তাকে শাসন আমি করব। তুমি শাশুড়ি হয়ে তার গায়ে হাত তুলতে পারো না। মাকে কিছু বলতে না দিয়ে সানাম চৌধুরী রাত্রিপ্রিয়াকে নিয়ে ওখান থেকে রুমে চলে আসলেন। কেননা এখানে দাঁড়ালেই মায়ের সাথে তর্ক বাড়বে, কথা কাটাকাটি হবে, যা একদমই চাইছে না ছেলেটা। তানিয়া চৌধুরী ছেলের আচরণে ফুঁসে উঠল। উনিও ফুঁসতে ফুঁসতে নিজের রুমে গেল। রুমে এসে ভয়ে ভয়ে রাত্রিপ্রিয়া তার স্বামীকে বলল, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, এক বিন্দু মিথ্যে বলছি না আমি। আমি জানি তুমি সত্যি বলছো। সানাম চৌধুরী স্বাভাবিক কণ্ঠে জবাব দিল। যা শুনে রাত্রিপ্রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আগে থেকেই জানতেন? সানাম চৌধুরী আর নিজেকে সামলাতে পারল না। যে হসপিটাল থেকে টেস্ট করিয়েছে পরশ, সেখান থেকে দুদিন আগে খবর পেয়েছে সানাম চৌধুরী। বোনের এত বড় এক সত্যি শুনে ছেলেটা ছিল বাক্যহারা। তবু দুটো দিন অদ্ভুত এক যন্ত্রণা পুষে স্বাভাবিক থাকার চেষ্টা করেছে ছেলেটা। একটা ঘোরের মধ্যে ছিল সানাম চৌধুরী। তার বিশ্বাসই হচ্ছে না তার আদরের ছোট বোনটা এত বড় একটা ভুল করেছে। এই মুহূর্তে আর নিজেকে সামলানোর শক্তি হলো না তার। মুহূর্তে ভেঙে পড়ল শক্তপোক্ত পুরুষটা। করুণ কণ্ঠে কেবল বলল, প্লিজ বউ, আমাকে প্রশ্ন করো না। আমি এতটুকু জানি তুমি সত্যি বলছো। আমি বড় ক্লান্ত বউ। এত বড় এক সত্যি আমি নিতে পারছি না। আমায় একটু মানসিক শান্তি দেবে? বুকে বড্ড অশান্তি লাগছে। আমায় একটু স্বস্তি দেবে? 5টা মিনিট জড়িয়ে ধরবে আমায়? বড় ভাই হয়ে বোনের এত অধপতন নিতে পারছে না লোকটা। বড় অসহায় লাগছে তাকে। বুঝতে পেরে রাত্রিপ্রিয়া আর ছেলেটাকে কিচ্ছুটি প্রশ্ন করল না। আলগোছে আগলে নিল বুকে। সানাম চৌধুরী একদম নীরব হয়ে গেল। চুপটি করে নিজেকে সামলানোর চেষ্টা চালালো। মিনিট 10 যেতেই সানাম চৌধুরী হঠাৎ করে বলে উঠল, সরি বউ, আজকে আমার আম্মুর ব্যাপারটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তুমি প্লিজ কিছু মনে করো না। যতই হোক পরশ তার মেয়ে। মা হয়ে মেয়ের নামে হঠাৎ করে কেউ এমন কথা শুনলে রাগটাই স্বাভাবিক। উনি তো আর সত্যিটা জানেন না। আমি ওনার আঘাতে যতটা না কষ্ট পেয়েছি, আপনার সঠিক ব্যবহারে ঠিক ততটাই মুগ্ধ হয়েছি। সব পুরুষ মায়ের করা ভুলে সঠিক জবাব দিতে পারে না, বউয়ের হয়ে তো একদমই না। আপনি সেই দুঃসাহসিকতাও দেখালেন। এমন পুরুষের মায়ের উপর রাগ করা যায় না। যান, তখনকার ঘটনাটা মন থেকে মুছে ফেললাম আমি। সানাম চৌধুরী আর জবাব দিল না। মাথা চেপে শুয়ে পড়ল বিছানায়। রাত্রিপ্রিয়া তৎক্ষণাৎ স্বামীর মাথাটা নিজের কোলের ওপর রেখে হাত বুলিয়ে দিল, ভরসা দিল। নেতা সাহেব, চিন্তা করবেন না, শান্ত হন আপনি। আমি আছি তো। যা হওয়ার ছিল হয়েছে, রিল্যাক্স। এখন আমরা দুজন মিলে সমস্যার সমাধান খুঁজলে ঠিক পেয়ে যাব। আপনি চিন্তা করবেন না। আপনি শক্তপোক্ত পুরুষ, আপনাকে এভাবে ভেঙে পড়তে দেখলে আমার ভালো লাগবে না। এত দুর্বল তো আমার নেতা সাহেব নয়। সানাম চৌধুরী ভরসা পেল। নিজেকে শান্ত করতে তৎক্ষণাৎ এক হাতে জড়িয়ে ধরল তার মনোহরিণীকে। হঠাৎ করে তার চোখ দুটো ছলছল করে উঠল। বোনের জন্য তার বড় মায়া হলো। তার পিচ্ছি বোনটার কি হবে এবার? না, আর কিছু ভাবতে পারল না সানাম চৌধুরী। আপাতত এসব ভাবলেও না, সে যত ভাববে তত যন্ত্রণা হবে। এই মুহূর্তে তার একটু মানসিক শান্তি দরকার। পুরুষটা নিজেকে যন্ত্রণা থেকে আড়াল করতে শক্ত হাতেই জড়িয়ে ধরল প্রিয়তমা অর্ধাঙ্গিনীকে। মুখ লুকালো তার চুলের ভাঁজে। রাত্রিপ্রিয় তার নেতা সাহেবকে বড় মমতায় আগলে নিল। মিনিট 10 চুপচাপ এভাবেই কাটলো তাদের। এবার কিছুটা শান্ত হলো সানাম চৌধুরী। যা দেখে রাত্রিপ্রিয়া মৃদু হেসে জিজ্ঞেস করল, নেতা সাহেব, ভালো লাগছে আপনার? কষ্ট কমেছে কি? সানাম চৌধুরী বইয়ের কপালে আলতো চুমু খেয়ে বলল, বিশ্বাস করো বউ, হাজারো কষ্টের মাঝে তোমার একটুখানি জড়িয়ে ধরলে আমি এক আকাশ পরিমাণ মানসিক শান্তি পাই। রাত্রিপ্রিয়া সকল চিন্তা দূরে রেখে হাসলো, বলল, শুনো হে পৃথিবী, আমার এই পুরুষটাকে ভালো রাখার দায়িত্ব আমি নিলাম। এমন পুরুষ সব মেয়ের ভাগ্যে থাকে না। যে মেয়ে পায় সে ভাগ্যবতী। পৃথিবীর বুকে যদি সেরা একজন ভাগ্যবতী থেকে থাকে সেজন হলে তাহলে আমি। সানাম চৌধুরী শত ডিপ্রেশন কাটিয়ে হাসলো, প্রাণ খোলা হাসি। তার সঙ্গে তাল মিলিয়ে হাসলো রাত্রিপ্রিয়া। আজকে এই ঘটনা আধারের সাথে মিলিয়ে গেল। ওরা 4 জন ছাড়া চৌধুরী বাড়ির কেউ ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হলো না।
আজ সাত সকালে ঘুম থেকে উঠেছে রায়হান চৌধুরী। বাড়ির সকলে এখনও যে যার রুমে ঘুমোচ্ছে। উনি চুপচাপ ছেলের রুমে গিয়ে খোঁজ করছে ছেলেকে। গুরুত্বপূর্ণ কিছু কথা বলার ছিল তাকে, কিন্তু ছেলেটা এখনও ঘুমোচ্ছে। আজ জগিংয়ে যায়নি। বাড়ির ছেলেমেয়েরা আজকাল কেউ কোনো নিয়মনীতি কিছুই মানছে না। সকাল 6টা, এখনও সবগুলো ঘুমোচ্ছে। এতে খানিকটা বিরক্ত হলো রায়হান চৌধুরী। পরক্ষণে উনি ঘুমন্ত ছেলেকে বার কয়েক ডাকলো। এই সাইমন, সাইমন। জবাব নেই কোনো। যা দেখে উনি ছেলের গা ছুঁয়ে এবার একটু উঁচু স্বরেই ডাকলো। এই সাইমন না, সাইমন না, ওঠ। সকাল সকাল বাবার কাজে চরম বিরক্ত সাইমন। সে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, তোমার সমস্যা কি আব্বু? সাত সকালে তোমার বউকে রেখে আমাকে বিরক্ত করছো কেন? এই একদম ফালতু কথা বলবি না তুই। তুই এখনো ঘুমাচ্ছিস কেন? তাড়াতাড়ি উঠে পড়। কত বেলা হয়েছে জানিস? ওঠ, উঠে একটু ব্যায়াম ট্যায়াম তো কর। দিন দিন তো মোটু হয়ে যাচ্ছিস। এমন হলে তোর কপালে বউ জুটবে না রে। বিয়ে করতে চাইলে শরীরে একটু ফিটনেস আন। উঠে পড়। চল বাপ বেটা, চল বাপ বেটা মিলে আজ জগিংয়ে বের হই। সাইমন বাপকে মুখ বেঁকিয়ে বলল, তুমি জগিং ফকিং করে তোমার গোপাল ভাঁড়ের মতন ভুঁড়িটা কমিয়ে সুগার ড্যাডি হয়ে যাও আব্বু। এরপর দেখো বুড়ো বয়সে কোনো তিসার খোঁজই মেলে কিনা। আমার চিন্তা তোমাকে করতে হবে না। আমার শরীরে এখনো যে ফিটনেস আছে, এতেই মেয়েরা আমার পেছনে লাইন বাঁধে। তুমি এখন যাও তো আব্বু, ঘুমাতে দাও আমাকে। রাতে হলো ঘুম হয়নি। ছেলের কথায় ফোঁস করে উঠল রায়হান চৌধুরী। তৎক্ষণাৎ চোখ গরম করে বলল, হারামজাদা, তোর আজাইরা কথা আমি জুতো দিয়ে ছোটাচ্ছি। নিজের বাপকে কেউ এসব বলে? উঠবো না। বেয়াদব ছেলে, এক্ষুনি উঠ। তুই তুই উঠবি? তোর সাথে তোর বাপও উঠবে। জাস্ট 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আয়, দরকারি কথা আছে। সকাল সকাল এদের বাপ ছেলের হুমকি ধমকি শুনে ছুটে আসলো রোকসানা চৌধুরী। উনি রুমে ঢুকতে ঢুকতে বলল, কি ব্যাপার? কি হয়েছে এখানে? সকাল সকাল দুই বাপ বেটা কি? তাকে থামিয়ে দিয়ে রায়হান চৌধুরী হঠাৎ করে গম্ভীর কণ্ঠে বলল, কার কি হয়েছে এসব না ভেবে তুমি তোমার চিন্তা করো রোকসু। যে কোনো সময় যা হওয়ার তোমারই হয়ে যাবে। এই বয়সে তোমার ছেলে তো তোমার জন্য সতীন আনতে চাইছে। কি রে সাইমন, সকাল সকাল এসব কথা চলছে? দাঁড়া, তোদের দুই বাপ বেটাকে আমি এক্ষুনি বাসা থেকে বের করছি। মায়ের হুমকি শুনে সাইমন তৎক্ষণাৎ উঠে বসলো। ইনোসেন্ট ফেস করে মাকে বলল, তোমার বুড়া বর এখন আমাকে ফাঁসাচ্ছে আম্মু। উনি তো সাত সকালে এসে আমাকে ঘুম থেকে তুললাম। এরপর কি বললো জানো আম্মু? কি বললো? আগ্রহ নিয়ে জানতে চাইল রোকসানা চৌধুরী। সাইমন বাবার দিকে একবার আর চোখে তাকালো, এরপর বাঁকা হেসে বলল, সাইমন, আমার জন্য একটা মুস্তাকের তিসার মতন পাত্রী খোঁজ। বিয়ে করব আমি। তোর আম্মুকে দিয়ে হচ্ছে না, কেমন বুড়া বুড়া লাগে। আমি ইয়াং, আমার জন্য পারফেক্ট তিসার মতন কুচি গার্ল। তোর আম্মু বুড়া হয়ে গেছে, চিন্তা করছে আম্মু কতটা দুর্দান্ত এই লোক। কি কপাল আমার, ছেলের বিয়ের বয়সে নিজের বাপ নিজের জন্য পাত্রী খুঁজছে। এই জন্যই তো বলি আমার বিয়েটা এখনো হচ্ছে না কেন। ছেলের এমন ষড়যন্ত্রময়ী কথায় ফেসে গেল রায়হান চৌধুরী। উনি অসহায় ফেস করে বারবার ফাঁকা ঢোক গিলছে। এক্ষুনি স্ত্রীর দিক থেকে 540 ডিগ্রি বেগে এক তুফান ধেয়ে আসবে তার দিকে। সেই তুফান কালবৈশাখী ঝড়ের মতো উড়িয়ে নেবে রায়হান চৌধুরীর মতো অসহায় এক পুরুষকে। মির্জাফর ছেলেদার কি সুন্দর করে ফাঁসিয়ে দিল নিজের বাপকে। এমন ছেলেকে জন্ম দিয়ে ফেসে গেছে রায়হান চৌধুরী। নিজের ভাবনার মধ্যেই ঝড়ের বেগে এগিয়ে আসলো রোকসানা চৌধুরী। ফুসফুস করে উনি বলল, ছি ছি, বুড়ো বয়সে তোমার এখন কচি মেচাই? বুইরা খুব বিয়ে করার শখ তোমার, তাই না? দাঁড়াও, তোমার বিয়ের স্বাদ আমি মেটাচ্ছি। আরে রোকসু, তোমার ওই বান্দর ছেলের কথা বিশ্বাস করো তুমি? হারামজাদা মিথ্যা বলে আমাকে ফাঁসাতে চাইছে। আমি আবার বুড়া বয়সে কোন দুঃখে আরেকটা বিয়ে করতে চাইবো? আফগান আস্তাগফিরুল্লাহ, যেখানে আমার ঘরে এখনো তোমার মতো আগুন সুন্দরী বউ আছে। পর মুহূর্তে সাইমন লম্বা এক হাই তুলে ফোড়ন কেটে বলল, আম্মু, তুমি এই বুড়ার কথায় গলে যেও না, খবরদার। আমি কিন্তু সত্যি বলছি, সময় থাকতে তুমি তোমার বুড়া বরকে সামলাও। এক কাজ করো, রুমে নিয়ে বুড়াকে কিছু বেলনা থেরাপি দিয়ে মাথা থেকে বিয়ের ভূত ছাড়িয়ে দাও। বলে আটঘাট করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে চোখ বন্ধ করল সাইমন। বিরাট এক কেলেঙ্কারি বাঁধিয়ে পুনরায় আবারও ঘুমের প্রস্তুতি নিচ্ছে ছেলেটা।
এদের মা ছেলের মাঝখানে আসামির ন্যায় কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে রায়হান চৌধুরী। এখানে এখন থাকাও রিস্ক, তাই উনি এক ফাঁকে মাথা চুলকোতে চুলকোতে বেরিয়ে পড়ল রুম থেকে। এই বাদর ছেলেকে পরে দেখা যাবে, আগে বউয়ের হাত থেকে নিজের জানটা বাঁচানো উচিত। কিন্তু ঘটনা ঘটল উল্টো। বউ তার পেছনে না ছুটে ঝাড়ু হাতে ছেলের দিকে তড়িৎ গতিতে এগিয়ে গেল। ছেলের কান মলে দিয়ে রোকসানা চৌধুরী বলল, বাপকে দিয়ে এসব বলতে তোমার লজ্জা করে না? বাদর ছেলে, তুমি কি ভাবছো তুমি যা বলবে তাই আমি বিশ্বাস করে নিব? যে মানুষটাকে সাথে নিয়ে অনায়াসে কাটিয়েছি কয়েক যুগ, তাকে এই বয়সে অবিশ্বাস করি কি করে? তুমি যে তোমার বাপকে ফাঁসাতে চাইছো তা কি আমি বুঝিনি ভাবছো? তোমার আব্বুকে আমি ভরসা করি, বিশ্বাস করি, ঠিক খোলা আকাশের মতো। সাইমন মায়ের হাত থেকে নিজের কান ছাড়িয়ে নিয়ে উঠে বসল। আলগোছে পেছন থেকে মাকে আলতো হাতে জড়িয়ে ধরে বলল, আমি জাস্ট মজা করেছি আম্মু, তুমি রাখছো কেন? আমার আব্বু সেরা, তার মতন সেরা বাবা পৃথিবীতে আমি আর দুইটা দেখিনি। হয়েছে, এবার যাও ফ্রেশ হয়ে এসো সাইমন, আমি তোমার খাবার রেডি করছি। সাইমন মায়ের কথায় সায় জানালো। রোকসানা চৌধুরী আর কিচ্ছুটি না বলে মুচকি হেসে চলে গেল কিচেনে। স্বামী সন্তান নিয়ে বেশ সুখী পরিবার তার। এই মানুষগুলো তার মানসিক প্রশান্তি দেয়। এদের কাছাকাছি থাকলে দুনিয়ার কোনো দুঃখ ডিপ্রেশন তাকে ছুঁতে পারে না। প্রতিদিনের ন্যায় সকাল 10টার মধ্যে চৌধুরী পরিবারের সকলে উপস্থিত হলো ডাইনিং টেবিলে। পরশও এসেছে। তাকে আজ খুব স্বাভাবিক লাগছে, যেন কোথাও কিছুটি হয়নি। স্বাভাবিক লাগছে সানাম চৌধুরী ও রাত্রিপ্রিয়াকেও। গতকাল কত বড় এক ঘটনার পরও সব কিছু আজ স্বাভাবিক। যদিও পরিস্থিতি স্বাভাবিক নয়, তবে তারা স্বাভাবিক থাকতে চাইছে, কিন্তু কিছুতেই স্বাভাবিক হতে পারছে না তানিয়া চৌধুরী। তার মুখভঙ্গিমা বেশ গম্ভীর। ছেলের উপর তার বড্ড চাপা রাগ ধরেছে। উনি কথা বলছে না রাত্রিপ্রিয়ার সঙ্গেও। রাত্রিপ্রিয়াও আগ বাড়িয়ে কথা বলতে চায়নি। সকালে উঠে যতটুকু কাজ করার নিজ ইচ্ছেতেই করেছে। হাতের কাজ শেষে চুপচাপ নিজের রুমে চলে গিয়েছে। এরপর একেবারে সানাম চৌধুরীকে সঙ্গে নিয়ে এখানে এসেছে। ডাইনিং টেবিলে এসে সানাম চৌধুরী প্রতিদিনের ন্যায় মাকে বলল, আম্মু, আবার খাবার রেডি করো। তানিয়া চৌধুরী মুখে কিচ্ছুটি না বলে গম্ভীর মুখে ছেলের খাবার এগিয়ে দিল। সানাম চৌধুরী মাকে একবার আলগোছে পর্যবেক্ষণ করে আপাতত কিছু বলল না। চুপ মেরে গেল সে। অভ্যাস মতো মায়ের দেয়া খাবার খাওয়া শুরু করলো। আর যাই হোক, মায়ের হাতে তৈরি করা খাবার তার লাগবেই। বাকিরাও যে যার মতো খাবার খাচ্ছে। এরই মধ্যে খেতে খেতে তানহা তার চাচুকে আহ্লাদি কণ্ঠে ডাকল। বড় আপু, মেয়েটার অতিরিক্ত আহ্লাদ মানেই তার কিছু আবদার। চৌধুরী বাড়ির সবচেয়ে ছোট মেয়েটি তানহা, চঞ্চল এক দুরন্ত কিশোরী, যার দুষ্টুমি খুনসুটিতে চৌধুরী বাড়িতে বয়ে যায় অজানা এক উৎসব। এবার নবম শ্রেণীতে পড়ছে মেয়েটা। দেখতেও ভারী মিষ্টি। বাড়ির সবার একটু বেশি আদরের সে। ভাতিজির আহ্লাদি কণ্ঠ শুনে সালাম চৌধুরী হেসে বলল, তোমার কিছু লাগবে আম্মা? তানহা বড় আব্বুর মন বোঝা প্রশ্নে হেসে বলল, তার কোনো কিছু দরকার হলেই সবার আগে বড় আব্বুর কাছে আবদার করে। আজও করল। এই মানুষটা তাকে কখনো ফেরায় না, তাই তো সবার আগে তানহা খোঁজে বড় আব্বুকে। তানহা একগাল হেসে বাচ্চা কণ্ঠে বলল, টাকা লাগবে বড় আব্বু, ঘুরতে যাব বন্ধুদের সাথে। এরই মধ্যে তানহাকে জোরে সোরে এক ধমক দিয়ে বসল সানাম চৌধুরী। শক্ত কণ্ঠে বলল, কাউকে কোনো প্রকার টাকা দেওয়া হবে না। স্কুল কলেজ ছাড়া তোমাদের কারো কোথাও যাওয়া নিষেধ। মেয়েদের এত বন্ধু বান্ধব কিসের? কোনো প্রকার ঘোরাঘুরি চলবে না। এরপরও যদি কিচ্ছুটি শুনি আমি একদম সব কটার পা ভেঙে গুঁড়ো করে দেব। হঠাৎ করে সানাম চৌধুরীর এত রিয়াক্ট দেখে অবাক হলো সালাম চৌধুরী সহ সকলে। ধমক খেয়ে তানহা ভয়ে মুখ কাচুমাচু করে বসলো। তার চোখে পানি টলমলো করছে। পরর সাথে সাথে মাথা নিচু করে ফেলল। তার মন বলছে ভাই তার উপরে করা রাগ অন্যের উপর ছাড়ছে। এর মধ্যে সালাম চৌধুরী ছেলেকে বলল, কি হয়েছে সানাম? মেয়েটাকে এভাবে ধমকাচ্ছিস কেন? এতটুকু আগে থেকেই করা উচিত ছিল। বাবা, তুমি আর ওদের আহ্লাদ করো না। আমি যা বলছি মাথায় রেখো সকলে। বলতে বলতে অর্ধ খাওয়া প্লেটটা রেখে উঠে দাঁড়ালো সানাম চৌধুরী। এরপর রাত্রিপ্রিয়াকে বলল, রাত্রিপ্রিয়া, খাবার শেষ করে আমার জুসটা রুমে দিয়ে যাও। রাত্রিপ্রিয়া মাথা নাড়ল। সানাম চৌধুরী খুব রেগে আছেন। হঠাৎ তার এই রাগের কারণ ধরতে পারল না কেউ। কাউকে আর কিচ্ছুটি বলতে না দিয়ে ওখান থেকে নিজের রুমে চলে গেল সানাম চৌধুরী। ভাই যেতেই শব্দ করে কেঁদে উঠল তানহা। তৎক্ষণাৎ তার মাথায় হাত বুলিয়ে দিল বড় আব্বু। এরপর ফিস ফিস করে বলল,
কাঁদে না আম্মা, বড় আপু আছে না, ভাই বললেই হলো নাকি আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। যা শুনে তৎক্ষণাৎ আনন্দের সহিত হাসল তানহা। বাচ্চা বাচ্চা খিলখিল করা হাসি। ওর হাসি দেখে পায়েল বলল, মাত্র না তুই কাঁদলি, এখন আবার দাঁত বের করে হাসছিস কেন? তানহা মুখ বাঁকিয়ে বলল। তা তোমাকে বলবো কেন? পায়েল আর প্রতি উত্তর করল না। বড়রাও আর কথা বাড়ালো না, হাত চালিয়ে যে যার খাওয়াটুকু শেষ করল।